প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আমিও তোমাদের দোয়ায় সৃষ্টিকর্তার কৃপায় মোটামুটি ভালোই আছি। আমি বিজন অধিকারী, সহকারী শিক্ষক, সামাজিক বিজ্ঞান, কমরেড রতন সেন কলেজের গার্লস স্কুল। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর অর্থনীতি বইয়ের প্রথম অধ্যায় অর্থনীতি পরিচয়, এই অধ্যায়ের কিছু কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। তোমরা সবাই আমার ক্লাসটা মনোযোগ সহকারে খেয়াল করবে। আশা করি তোমাদের যে সমস্যা, এই অধ্যায় থেকে যে তোমাদের সমস্যা, এই সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে জানবো অর্থনীতি। অর্থনীতি অর্থনীতি কি বা কাকে বলে? এই অর্থনীতির সংজ্ঞা বিভিন্ন মনীষী বা বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন আঙ্গিকে দিয়েছেন। প্রথমে আমরা অর্থনীতি এইভাবে সংজ্ঞা দিতে পারি: অর্থকে কেন্দ্র করে যে নীতি ব্যক্তিগত ও সামষ্টিক জীবনে নির্ধারিত হয় তাকে অর্থনীতি বলে। অর্থকে কেন্দ্র করে যে নীতি ব্যক্তিগত ও সামগ্রিক জীবনে নির্ধারিত হয় তাকে অর্থনীতি বলে। তাহলে দেখো, আমাদের দৈনন্দিন জীবনটা বা আমাদের সমগ্র জীবনটাই আর কি, যে সকল কার্যাবলী আমরা পরিচালনা করে থাকি তার অধিকাংশ কার্যাবলী হচ্ছে অর্থের সাথে সম্পর্কযুক্ত। অর্থ যেখানে নাই সেখানে কোনো কার্যাবলী হতে পারে না, বা অর্থ আছে বলেই কার্যাবলী নির্ধারিত হয়। এটা আমাদের অধিকাংশ কাজ। তবে কিছু কিছু ব্যতিক্রম আছে, কিছু কিছু কাজ আছে যেখানে যে কার্যাবলীগুলো বা যে কাজগুলো করতে গেলে অর্থের সাথে সম্পর্ক থাকে না, যে কাজগুলো, যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, মা তার সন্তানকে লালন পালন করেন, এও একটা কাজ। আবার অনেক সামাজিক বা অনেক সমাজের কল্যাণমূলক কাজও করে থাকেন। এগুলো কিন্তু অর্থনৈতিক কাজের আওতায় পড়ে না। পক্ষান্তরে একজন কৃষক অন্যের জমিতে কাজ করা, একজন দিনমজুর, একজন রিক্সা চালক, একজন চাকরিজীবী, এই সবাই কিন্তু যে কাজগুলো করে থাকে তা প্রত্যেকটা কাজের সাথে অর্থ সম্পর্কযুক্ত। এই জন্য বলা হয় অর্থকে কেন্দ্র করে যে নীতি ব্যক্তিগত সামগ্রিক জীবনে নির্ধারিত হয় তাকে অর্থনীতি বলে। অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্স। অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইকোনমিক্স। এই ইকোনমিক্স আবার গ্রিক শব্দ ইকোনমিয়া, এটা হচ্ছে ইংরেজি শব্দ, গ্রিক শব্দ ইকোনমিয়া থেকে এসেছে। আর এটার অর্থ হচ্ছে গৃহস্থলীর ব্যবস্থাপনা। তাহলে অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ ইকোনমিক্স আর গ্রিক শব্দ ইকোনমিয়া থেকে এসেছে, এটা যার অর্থ হচ্ছে গৃহস্থলীর ব্যবস্থাপনা। আমরা অর্থনীতির জনক বলে থাকি হচ্ছে অ্যাডাম স্মিথকে। তাহলে জনক কাকে বলা হয়? সর্বপ্রথম যিনি সৃষ্টি করেন, সর্বপ্রথম যিনি তৈরি করেন বা সর্বপ্রথম যিনি আবিষ্কার করেন তাকে জনক বলা হয়। এই যে অর্থনীতি বিষয়টা, এই বিষয়টা বা এই চিন্তা চেতনা প্রথমে আবিষ্কার করেছিলেন বা প্রথমে একটি মতামত দিয়েছিলেন অ্যাডাম স্মিথ। এই জন্য অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। অ্যাডাম স্মিথ 1776 সালে একটা বই রচনা করেছিলেন, ইনকোয়ারি
inquiry into the nature and causes causes of the wealth of nation। এই যে বইটা রচনা করেছিলেন an inquiry into the nature and causes of wealth of nations, এই বইয়ে তিনি অর্থনীতির প্রথম ধারণা দিয়েছিলেন। আমরা অর্থনীতির যে দুইটা মৌলিক সমস্যা, এই দুইটা মৌলিক সমস্যা সম্পর্কে জানো। তারপরে আসবো আমরা এই সমস্যা দুইটার পরে আমরা আসবো হচ্ছে অর্থনীতির সংজ্ঞায় বিভিন্ন অর্থনীতিবিদ যে সংজ্ঞা প্রদান করেছে সেই সংজ্ঞা সম্পর্কে আমরা জানবো। তাই মৌলিক সমস্যা, মৌলিক অর্থনৈতিক সমস্যা। একটা হচ্ছে দুষ্প্রাপ্যতা, সমস্যা, আরেকটা হচ্ছে অসীম অভাব। আমাদের দুইটা মৌলিক অর্থনৈতিক সমস্যার একটা হচ্ছে দুষ্প্রাপ্যতার সমস্যা, আরেকটা হচ্ছে অসীম অভাব। দুষ্প্রাপ্যতার সমস্যা হচ্ছে আমরা আমাদের চাহিদা অনুযায়ী বা আমাদের চাওয়া অনুযায়ী না পাওয়াটার নামই হচ্ছে দুষ্প্রাপ্যতা। আমাদের মানব জীবনে অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ দিয়ে আমরা এই অসংখ্য অভাব দূর করতে পারি না বলে আমাদের দুষ্প্রাপ্যতার সৃষ্টি হয়। কিভাবে? আমাদের সম্পদ কম বলে আমাদের অনেক অভাবটাকে আমরা দূর করতে পারি না। এই জন্য অগ্রাধিকারের ভিত্তিতে আমাদের এই অভাবগুলো চিহ্নিত করে আমরা পূরণ করার চেষ্টা করি। তাহলে আমরা আমাদের অভাব সীমিত থাকার, চাহিদা সীমিত থাকার কারণে, সম্পদ সীমিত থাকার কারণে আমরা আমাদের অসীম অভাব দূর করতে পারি না। এই জন্য দুষ্প্রাপ্যতার সৃষ্টি হয়। আবার অভাব অসীম বা অসীম অভাব, আমাদের মানব জীবনে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত অভাবের শেষ নাই। একটা অভাব পূরণ হওয়ার সাথে সাথে আমাদের আরেকটা অভাব দেখা যায়। এখন তুমি একজন স্টুডেন্ট, তোমার কি ধরনের অভাব থাকতে পারে? তোমার হতে পারে এই মুহূর্তে তোমার একটা গ্রামার বই দরকার হতে পারে, কিছু সহায়ক বইয়ের দরকার হতে পারে, একটা স্কুল ব্যাগের দরকার হতে পারে, জ্যামিতি বক্সের দরকার হতে পারে, খাতা কলম পেন্সিল রাবার ইত্যাদি ইত্যাদি দরকার হতে পারে, একটা স্কুল ড্রেস দরকার হতে পারে, একটা জুতার দরকার হতে পারে, একটা ছাতার দরকার হতে পারে, একটা ঘড়ির দরকার হতে পারে। এইগুলো দেখো তোমার হচ্ছে এই মুহূর্তে তোমার মনে করি এই মুহূর্তে তোমার অভাব, এগুলো তোমার অভাব, এগুলো পূরণ হয়ে গেল। এগুলো পূরণ হওয়ার ফলে তোমার দেখা যাচ্ছে নতুন কোনো অভাব তোমার সৃষ্টি হবে, নতুন কোনো অভাব তোমার কাছে দেখা দিবে। এই জন্য বলা হয়েছে আমাদের মানব জীবনে অভাবের শেষ নাই, একটা অভাব পূরণ হওয়ার সাথে সাথে আরেকটা অভাব দেখা দেয়। এই জন্য বলা হচ্ছে যে অভাব অসীম। এই পৃথিবীতে কেউ বলতে পারবে না যে আমার এই জিনিসটার অভাব নাই। প্রত্যেকটা ব্যক্তির কিছু না কিছু জিনিসের অভাব আছে। সেটা হতে পারে আর্থিক অভাব, হতে পারে অন্য ধরনের কোনো অভাব। মোটামুটি কথা হচ্ছে আমাদের মানব জীবনে জন্মগ্রহণের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত অভাবের শেষ নাই। একটা অভাব পূরণ হওয়ার সাথে সাথে আর একটা অভাব দেখা দেয়।
আমরা অর্থনৈতিক ধারণাটা দেখি, আলোচনা করে নিয়ে। আমরা আমাদের মতো করে আমরা অর্থনীতির যে সংজ্ঞাটা দিয়েছিলাম, অর্থকে কেন্দ্র করে যে নীতি ব্যক্তিগত সামগ্রিক জীবনে নির্ধারিত হয় তাকে অর্থনীতি বলা হয়। অর্থনীতির বিভিন্ন সংজ্ঞা বিভিন্ন মনীষী বা বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন আঙ্গিকে দিয়েছেন। প্রথমে আমরা অ্যাডাম স্মিথের একটা আমাদের অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ স্মিথের যে সংজ্ঞাটা, অ্যাডাম স্মিথ সংজ্ঞা এভাবে দিয়েছেন। অ্যাডাম স্মিথ বলেছেন, অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের ধরন ও কারণ অনুসন্ধান করে। তাহলে বলা হচ্ছে, অ্যাডাম স্মিথ বলেছেন অর্থনীতি এমন একটা বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের ধরন ও কারণ অনুসন্ধান করে। অ্যাডাম স্মিথ অর্থনীতিকে একটা বিজ্ঞানের সাথে তুলনা করেছেন। অর্থনীতিকে একটা বিজ্ঞান বলেছেন। বিজ্ঞান কেন বলেছেন অর্থনীতিকে? বিষয়টা হচ্ছে অর্থনীতি, কিন্তু এটা বিজ্ঞানের সাথে কি সম্পর্ক যুক্ত? বিজ্ঞান মানে কোনো বিষয়ে বিশেষ জ্ঞানটাই হচ্ছে বিজ্ঞান। কোনো বিষয়ে বা কোনো একটা বিষয়বস্তুর উপর বিশেষ জ্ঞান থাকাটার নামই হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞানীরা যে তত্ত্বগুলো আর কি দিয়ে থাকেন, এই তত্ত্বগুলো দেওয়ার আগে এর কারণ, ফলাফল সবকিছু অনুসন্ধান করে থাকে। সবকিছু অনুসন্ধান করে একটা তত্ত্ব বিজ্ঞানীরা দিয়ে থাকেন। আজকে আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা, আমাদের যে অর্থনৈতিক কার্যাবলী প্রাচীনকালে এক রকমের ছিল, সময়ের পরিবর্তনের সাথে সাথে এটা আরো জটিল হচ্ছে। যার কারণে এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই সকল বিষয় জানার জন্য আমাদের গবেষণার দরকার হয়। এই জন্য অর্থনীতি একটা সময় শুধু সীমিত পরিসরে ছিল, আর এখন অর্থনীতি একটা ব্যাপক পরিসরে হয়েছে। এই জন্য সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থনীতি বিষয়টা একটা কমপ্লিকেটেড বা জটিল একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে, যার কারণে এটা গবেষণার প্রয়োজন হচ্ছে। দেখো, আমরা প্রাচীনকালের কথা যখন আর কি ভাবি বা আমরা যখন মানে বিভিন্ন পাঠ্যপুস্তকে বা বিভিন্ন মাধ্যমে আমরা যখন জেনেছি প্রাচীনকালের কথা, তখন মানুষের শুধু চিন্তা চেতনা ছিল খাওয়া ঘুমানো আর কিভাবে সেই খাওয়াটা মানে সেই খাবারটা অর্জন করবে কি করে বা কিভাবে জোগাড় করবে, এইটা ছিল মানুষের মূলত কাজ। প্রাচীনকালে মানুষ যারা বনে জঙ্গলে আর কি ঘুরে ঘুরে ফলমূল, তারপর হচ্ছে বিভিন্ন রকম পশু পাখি এটা শিকার করত। এইগুলো শিকার করে বা ফলমূল সংগ্রহ করে তারা এনে তারা সবাই এটাকে জীবনযাপন করত। আবার তারা দেখা যাচ্ছে ঘুমিয়ে পড়তো, আবার সকালবেলা হলে তারা এই কাজের জন্য বেরোত। তখন এটাই ছিল মানুষের অর্থনৈতিক কার্যাবলী, এটাই ছিল মানুষের কার্যাবলী। আর এখন আমাদের দেখা যাচ্ছে প্রত্যেকটা দিন আমরা যে কার্যগুলো করে থাকি, এটা এত সহজ না, আগের মতো এত সহজ না। শুধুমাত্র খাওয়া এবং ঘুমানোর জন্য আমরা এখন অর্থনৈতিক কার্যাবলীগুলো পরিচালনা করে থাকি না। আমরা কিভাবে আর কি পড়ালেখা শিখবো, কিভাবে আর কি মানুষের মতো মানুষ হব, ভবিষ্যতে টাকা সঞ্চয় করব, এই ইত্যাদি ইত্যাদি কারণে আমাদের অর্থনৈতিক কার্যাবলীটা একটা জটিল বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এখন আবার এক দেশ আরেক দেশের সাথে বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্যে লিপ্ত হচ্ছে। আগের ব্যবসা বাণিজ্য এখনকার ব্যবসা বাণিজ্যের আবার একটু তফাৎ হয়েছে। এখন যে অনলাইন সিস্টেমে ব্যবসা বাণিজ্য করা হচ্ছে, হ্যাঁ, অনলাইন বাণিজ্য করা হচ্ছে। তা এইগুলো তোমার হচ্ছে যার কারণে সময়ের সাথে সাথে অর্থনীতির সংখ্যাটাও বিভিন্ন রকমের পরিবর্তন হয়ে যাচ্ছে, অর্থনীতি বিভিন্ন পরিবর্তন হয়ে যাচ্ছে। এজন্য অ্যাডাম স্মিথ সেই একজন অনেক আগের একজন অর্থনীতিবিদ, তিনি অর্থনীতিকে একটা বিজ্ঞানের সাথে তুলনা করেছেন। কারণ কি, অর্থনীতি বিষয় সম্পর্কে একটা তত্ত্ব দিতে গেলে আপনি কোনো তত্ত্ব দেওয়া সম্ভব নয়, এটা একটা গবেষণার প্রয়োজন হয়। এই জন্য অ্যাডাম স্মিথ অর্থনীতিকে একটা বিজ্ঞানের সাথে
তুলনা করেছেন। আমরা আরেকজন অর্থনীতিবিদের সংজ্ঞা জানব, অধ্যাপক মার্শাল। অধ্যাপক মার্শাল সম্পদের চেয়ে মানব কল্যাণের উপর অধিক গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন অর্থনীতি মানব জীবনের কার্যাবলী, সাধারণ কার্যাবলী আলোচনা করে। তাহলে অধ্যাপক আলফ্রেড মার্শাল সম্পদের চেয়ে বেশি মানব কল্যাণের উপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন যে অর্থনীতি মানব জীবনের সাধারণ কার্যাবলী আলোচনা করে। আলফ্রেড মার্শাল এখানে তার সংজ্ঞায় হচ্ছে সম্পদকে বেশি একটা বিবেচনা করেননি, বেশি বিবেচনা করছেন মানব কল্যাণের কথা। আমরা আরেকজন অর্থনীতিবিদের কথা কি জানি, অধ্যাপক এল রবিন্স। অধ্যাপক এল রবিন্স অনেক বেশি গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন। অ্যাডাম স্মিথ বা অধ্যাপক আলফ্রেড মার্শাল এনাদের থেকে একটা উন্নত বা একটা বেশি গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন। তিনি বলেছেন অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য উপকরণ সমূহের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যাবলী আলোচনা করে। তাহলে এল রবিন্সের সংজ্ঞায় আমরা অনেক কিছু বিষয়গুলো আমরা পেয়ে যাই। যেমন হচ্ছে তিনি বলেছেন কি অর্থনীতি একটা বিজ্ঞান বলেছেন, আবার মানুষের অসীম অভাবের কথা বলেছেন এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য উপকরণ সমূহের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যাবলী নিয়ে আলোচনা করেছেন। তাহলে অ্যাডাম স্মিথ এবং মার্শালের সংজ্ঞা থেকেও বেশি উন্নত একটা সংজ্ঞা প্রদান করেছেন এল রবিন্স। তাহলে এল রবিন্সের সংজ্ঞাটা আমরা আরেকটি বিশ্লেষণ করতে গেলে পাই মানুষের অভাব অসীম এবং অভাবের প্রকৃতি ও পরিমাণ বিভিন্ন রকমের। তাহলে বিভিন্ন মানুষের অভাব বিভিন্ন রকমের, একজন স্টুডেন্টের যে অভাব, একজন কৃষকের অভাব, একজন দিনমজুরের অভাব, আর বিভিন্ন ব্যক্তির অভাব বিভিন্ন রকমের। এখানে বলেছে অভাবের প্রকৃতি ও পরিমাণ বিভিন্ন রকমের, অভাব পূরণকারী সম্পদ ও সময় খুবই সীমিত। আমরা প্রথম দিকে বলেছি মানুষের যে আমরা অভাব পূরণকারী যে সম্পদের অভাব পূরণ করতে গেলে যে সম্পদের দরকার হবে তা সীমিত এবং সময়টাও সীমিত। অসীম অভাবকে কিভাবে সীমিত সম্পদ দ্বারা সমন্বয় সাধন করা যায় তা অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। তাহলে এই যে সীমিত সম্পদ দ্বারা অসীম অভাবকে আমরা দূর করতে পারি না, কিন্তু এই সীমিত সম্পদ দ্বারা অসীম অভাবের ভিতর আমরা কিভাবে সমন্বয় সাধন করতে পারি। এখন আমার কাছে আছে ধরি ৫,০০০ টাকা, আমার এখানে ১০টা অভাব দেখা দিচ্ছে আমার সামনে, কিন্তু ১০টা অভাব প্রত্যেকটা অভাব পূরণ করতে গেলে আমার লাগবে হচ্ছে কমপক্ষে ৩০,০০০ টাকা, অথচ আমার কাছে আছে ১০,০০০ টাকা। তাহলে এই ১০,০০০ টাকা দিয়ে আমাদের মেইন কোনগুলো কোন অভাব দূর করতে হবে, কোন অভাব দূর করার প্রয়োজন, এজন্য আমাদের বেছে বেছে অভাব নির্বাচন করে করে আমাদের পূরণ করতে হবে। এই ভিতরে একটা সমন্বয় সাধন করতে হবে। আরেকটা বলেছেন যে সম্পদের যোগান সীমিত বলে একই সম্পদ দ্বারা আমাদের বিভিন্ন অভাব পূরণ করার চেষ্টা করতে হয়। সম্পদের যোগান সীমিত বলে আমাদের একই সম্পদ দ্বারা বিভিন্ন অভাব পূরণ করার চেষ্টা করতে হয়। অভাবের অগ্রাধিকারের ভিত্তিতে তা পূরণ করতে হয়। যে আমি একটু আগে বলেছি যে আমার ৫,০০০ টাকা আছে, ১০টি অভাব দেখা দিচ্ছে আমার সামনে, এই ১০টা অভাব সবগুলো দূর করতে গেলে আমার কমপক্ষে ৩০,০০০ টাকার প্রয়োজন। কিন্তু আমাকে এমনভাবে নির্বাচন করতে হবে অভাবগুলো যেগুলো আগে আমার পূরণ করলে না পূরণ করলে নয়, সেই অভাবগুলো আগে আমি দূর করবো, বাকি যদি কোনো অর্থ থাকে বাকি অর্থ দিয়ে আমি অন্য অভাবগুলো দূর করার চেষ্টা করবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই বাড়ি এটা আরো বেশি বেশি মনোযোগ সহকারে একটি পড়ালেখা করবে, বেশি বেশি পড়বে। দেখবে যে অর্থনীতির যে সংজ্ঞা বা অর্থনীতির যে মূল যে পরিচয় বা পরিচিতি পাবো এটা সম্পর্কে তোমরা ধারণা পেয়ে যাবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে
পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, তাহলে আমরা তোমাদের এই সমস্যার সমাধান করতে পারবো। এমনকি যখন আমাদের স্কুল চালু হবে তখন আমরা কি তোমাদের এই সমস্যাগুলোর কি আমরা সমাধান করব। এই সমস্যাগুলো তোমরা চিহ্নিত করে রাখবা আর বেশি বেশি করবা, বেশি বেশি করবা, এটা হচ্ছে তোমাদের কাছে আমার অনুরোধ। আর এই করোনাকালীন সময়ে তোমরা কি বাইরে বেরোতে হলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করে তবেই বেরোবে, নতুবা না। কারণ কিছুদিন আগেও আমরা জানি যে করোনার প্রভাব কমে এসেছিল, কিন্তু আবারই বর্তমানে করোনার প্রভাব বেড়ে গেছে। যার কারণে তোমরা সবাই সতর্ক থেকো, নিজে সতর্ক থাকবা, পরিবার সবাইকে সতর্ক রাখবা। সবাই আজকে ভালো থেকো। এই পর্যন্ত, পরবর্তী দিন আমরা এই অধ্যায়ের অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ক্লাস শেষ করছি।